বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বেসিক এইচটিএমএল এবং সিএসএস। তো সাপোজ আমরা ধরি মনে করি যে তোমরা কিছুই জানো না আপাতত এইচটিএমএল সিএসএস যা জানো তা ভুলে যাও, ঠিক আছে? প্রথম থেকে শুরু করছি আমরা। তো কিছু প্রিপারেশন দরকার হয়, মনে করো ওয়েব ডিজাইনের কাজ শিখতে হলে বা ওয়েব ডিজাইনের কাজ শিখতে হলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হলো এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল সিএসএস দিয়ে তার একটা ডিজাইন করতে হয় আর কি। তো এইচটিএমএল এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস এর ফুল মিনিং হলো কি ক্যাসকেডিং স্টাইল শিট। তো এইচটিএমএল করতে গেলে তোমার কম্পিউটার কিছু প্রিপারেশন দরকার আছে বা কম্পিউটারকে আগে সেট করে নিতে হবে, ঠিক আছে? এজন্য তোমার যেটা করতে হবে, এটার এই দেখো অনেকগুলো ফোল্ডারের এক্সটেনশন আছে, যেগুলো ধরো সাপোজ এই যে এটার একটা এক্সটেনশন আছে, ধরো এই যে এটা জেপিজি। জেপিজিটাকে তোমার নর্মালি সব কম্পিউটারে হাইড করা থাকে, কিন্তু তোমার সেটা কি করতে হবে, শো করে নিতে হবে, ঠিক আছে? শো করানোর জন্য সেটা কোথায় যেতে হবে, কন্ট্রোল প্যানেল, এখান থেকে স্টার্ট বাটনে যাও, কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন থেকে ভিউ থেকে যাবা। এই যে দেখো এখানে আমার টিক দেওয়া নাই, আমি এটাকে টিক দিয়ে তারপরে অ্যাপ্লাই করে একটু দেখি আমার এক্সটেনশনগুলো আসলে আসে কিনা। এখানে কি আমার এক্সটেনশনগুলো আছে? নাই, কারণ এটা নরমালি হাইড করা থাকে। দেখো কি লিখছে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, ঠিক আছে? তো আপাতত এই এক্সটেনশনটা এভাবে থাকে নর্মাল সব কম্পিউটারে। এভাবে থাকার পরে এই এক্সটেনশনটা মানে শো করার জন্য এটা উঠাই দিয়ে অ্যাপ্লাই, ওকে। দেখো এখন আমাদের চলে আসছে এক্সটেনশন। তো এটা দরকার হলো কোনটা কোন ধরনের ফাইল, এটা চেনার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড কথা হলো তোমাদের ওয়েবসাইটে একটা ব্রাউজার থাকতে হবে, একটা বা কিছু ব্রাউজার দরকার হয় ওয়েবসাইট করতে গেলে, ওয়েবসাইটে কাজ করতে গেলে। কারণ কোনো একটা ওয়েবসাইটের কাজ করলা, কোডিং করার পরে আউটপুটটা দেখার জন্য তোমাকে ব্রাউজার লাগবে, এই যে কোনো ব্রাউজার তোমার দরকার হবে, ঠিক আছে? তো সাপোজ প্রথমে তো এই ডিফল্ট ব্রাউজার দিয়ে কাজ করা যায়। এই যে ধরো এটা মনে করো উইন্ডোজ দিলেই ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, ঠিক না? কিন্তু এটা ওই ওল্ড এবং এটা 2.5% বা 3% মানুষ ব্যবহার করে। আর যদি তুমি ব্যবহার করো, এই যে এখানে মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দুইটা ব্যবহার করো, দুইটায় প্রায় বাংলাদেশের না বিশ্বের প্রায় 60-70% মানুষ এটা ইউজ করে, ঠিক আছে? তো আমরা আপাতত কাজ করলে আমাদের এই দুইটা ব্রাউজার ইনস্টল দেওয়া লাগবে, এই দুইটা দিলেই ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো এজন্য প্রথমত আরেকটা কাজ করতে হবে। এখন তুমি তো কোডিং করবা, কোথায় কোডিং করবা? যে কোনো একটা মানে সফটওয়্যার লাগবে। তো এটার জন্য খুব ভালো হলো নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? অনেক ভালো, এটাতে কোডিং করা যায়। কোডিং এর আবার তোমার কোডিং এর কিছু শর্টকাটও আছে, খুব সহজে ইউজ করা যায়। ওর শর্টকাটটাকে জেন কোডিং বলে, ঠিক আছে? তো আপাতত মনে করো এই এখানে যেটা করবা সেটা হলো ওইটাকে ইনস্টল করে নেবা। নোটপ্যাড প্লাস প্লাস এর লেটেস্ট ভার্সন আছে আমার কাছে, NPP 6.9, এটাকে তোমরা সবাই ইনস্টল করে নিবা, ঠিক আছে? আর যেটা করবা, এটার একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন বলতে কি, আমি যদি একটু নোটপ্যাড আমার এখানে ইনস্টল করা আছে, আমি যদি যাই তারপর তোমার দেখাতে পারি। এই দেখো, এই যে এখানে মনে করো নতুন একটা ফাইল নিলাম, এটা HTML ফরম্যাটে লিখলাম। তবে দেখো HTML শুরু করলাম, HTML শেষ করব। HTML শুরু করলাম, HTML শেষ করলাম। এভাবে মনে করো লিখতে গেলে দেখা গেছে অনেক সময় নিচ্ছে, অনেক সময় লাগছে, ঠিক আছে? এই জন্য একটা এক্সটেনশন আছে, ওটা দিয়ে খুব সহজেই করা যায়। এক্সটেনশনটা হলো তোমাকে আমি দেখাই, জেন কোডিং নামে একটা আছে। জেন কোডিং বলতে তোমার প্লাগ ইন, একটা সফটওয়্যারের ভিতরে কিছু কাজের সুবিধার জন্য আরেকটা প্লাগ ইন করে দেওয়া। প্লাগ ইন মানে এটার সাথে আরেকটা কোনো কিছু জুড়ে দিয়ে সহজ কিছু করা, সংযুক্ত করা আর কি, বুঝতে পারছো? তো এই জন্য আমরা যেটা করব সেটা হলো জেন কোডিং। তো গুগলে সার্চ করে পাবা জেন কোডিং, আবার আমার কাছে আছে মনে হয় জেন কোডিং তো আমার কাছে আছে। আচ্ছা, ওই প্যান ড্রাইভটা লাগাও।
কথা বুঝতেছো তোমরা? আচ্ছা, তাহলে আপনার দেখো এখানে আছে, এটাতে না সরি, এখানে এই দেখো জেন কোডিং নামে এই একটা ফোল্ডার আছে, আছে, এটা প্লাগইন বলা হয় নোটপ্যাডে। দেখো নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং করার জন্য এটা অনেক সুবিধা বা অনেক উপযোগী। আচ্ছা, এই দেখো এটা, এই তিনটা ফাইলকে তোমরা কি করবা, আগে নোটপ্যাডটা ইনস্টল দিবা। ইনস্টল দিতে পারবা নোটপ্যাড সবাই? যদি সবাই ইনস্টল দিতে পারো তাহলে এই তিনটা ফাইল নিয়ে যাবা কপি করে, কপি করার পরে এটা নিয়ে যাবা কোথায়, সি ড্রাইভ, তারপরে প্রোগ্রাম ফাইল, তারপরে যাবা নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে যাবা প্লাগইন। দেখো কারণ এটা একটা প্লাগইন ফাইল, ঠিক না? তাহলে এটা কোথায়, প্লাগইনের ভিতরে রাখতে হবে। প্লাগইনের ভিতরে রেখে এখানে পেস্ট করে দিবা তিনটা ফাইল। রিপ্লেস চাবে কারণ আগেরগুলো আছে, তারপরে আমি আবার রিপ্লেস করে দিলাম, হ্যাঁ কেটে দিলে হবে। দেখো আমার এই ফাইলগুলো আছে যার কারণে সে এটা নিচ্ছে না, বুঝতে পারছো? আমার তিনটা ফাইলে আছে, যখন প্লাগ মনে করো এখানে তিনটা পেস্ট করে দিবা, দেওয়ার পরে তোমরা একটা নতুন মেনু দেখতে পারবে, যেখানে দেখো জেন কোডিং, এটা থাকবে না নরমালি, বুঝতে পারছো? এটা থাকবে না নরমালি, যদি কেউ ইনস্টল করে থাকে নোটপ্যাড প্লাস প্লাস এটা থাকবে না। এটা যখন দেখবা এরকম তাহলে মনে করবে যে এটা আপাতত তোমারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তখন তুমি HTML লেখা, এখন তুমি কি ভার্সনে কাজ করতে দাও, HTML4 আছে, 5 আছে, বুঝতে পারছো? HTML আছে, HTML5টা অনেক মানে পপুলার। তারপরে যদি অন্য ভার্সনে কাটতে চাও 4T হলো একটা ভার্সন, ঠিক আছে? ভার্সন দিয়ে কন্ট্রোল দিবা, দেখো 4Tর ভার্সন চলে আসছে, ঠিক আছে? এখন HTML4টা ওল্ড ভার্সন হয়ে গেছে, HTML এখন 5 চলে, এখন 5 এর আর কোনো এক্সট্রা নাই তো, জাস্ট 5ই বের হয়েছে, তাহলে 5 দিয়ে কন্ট্রোল দিবে, HTML5 চলে আসছে, বুঝতে পারছো? চেঞ্জ হয়েছে, দেখো ডক টাইপ, দেখো ওইখানে ডক টাইপটা একরকম, এখানে ডক টাইপটা আরেক রকম, বুঝতে পারলা তোমরা কোন জায়গায় চেঞ্জ? আর মোটামুটি অনেকটাই ঠিকই আছে। তা HTML5 এর আরো কিছু নতুন ট্যাগ আছে, ওটা আমরা যখন আস্তে আস্তে করতে থাকবো তখন ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। এরকম দিয়ে আমরা কাজ করব। তাহলে এখন আমরা একটা লাইভ প্রজেক্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপাতত বেসিক এরকম হবে। এখন আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব। একটা মনে করো তোমাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয় বা বাইরের কেউ কাজ দেয়, তাহলে তোমাকে একটা পিএইচডি ফাইল দিবে। পিএইচডি ফাইল মানে ফটোশপ ফরম্যাটে একটা ফাইল দিবে। ফটোশপ ফরম্যাটে দিয়ে যে বলবে যে এই ফটোশপ ফরম্যাটের ফাইলটা আপনি আমাকে HTML এবং CSS এ ট্রান্সফার করে দেন, HTML এবং CSS কোডিং করে দেন। কিরকম হতে পারে, সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এরকম একটা ফরম্যাট, এরকম একটা ফাইল দিয়ে বলবে যে এটাকে আপনি HTML এবং CSS এ কনভার্ট করে দেন। HTML দিয়ে কি করবেন, এটার মার্কআপটা কমপ্লিট করবেন, আর CSS দিয়ে এটা ডিজাইনটা সুন্দর করবেন, ঠিক আছে? এটা করে দেন, তাহলে দিবে এরকম একটা ফাইল দিবে, যেটা ফটোশপে ওপেন হবে। যদি কোনো ফাইল ফটোশপে ওপেন না হয় তাহলে ওটাকে ফটোশপে যে কোনোভাবে ওপেন করতে হবে, ওপেন উইথ দিয়ে ওইরকম ভাবে, ঠিক আছে? তা আমরা এটা কাজ করব আজকে, ঠিক আছে? আমরা এটা কাজ করব ইনশাআল্লাহ। এই যে এটা কিছু কিছু পিকচার দেওয়া নাই, যেরকম এখানে পিকচার দেওয়া নাই, এগুলো আমরা পরে পিকচার কালেক্ট করে নিব, ঠিক আছে? আর তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করি কাজ। প্রথমত আমাদের একটা সিস্টেম লাগবে কাজ করার জন্য। মনে করো অনেক সময় দেখা যাচ্ছে সব ব্রাউজার একরকম সাপোর্ট দেয় না। একরকম বলতে একটা ব্রাউজারে কিছু কিছু জিনিস দেখাবে ভালো, আর একটা ব্রাউজারে দেখাবে না। এখন যদি তোমার ওয়েবসাইট
যদি একজন একজন যে মনে করো পৃথিবীর সব মানুষ কি ইউজ করে, ফায়ারফক্স ইউজ করে না, করে না। পৃথিবীর সব মানুষ কি গুগল ক্রোম ইউজ করে? কিছু ব্যতিক্রম আছে না? আছে। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এরকম ভাবে ডিজাইনটা করতে হবে যাতে সব সব ধরনের ব্রাউজারই তোমার এটা সাপোর্ট করে। এটাকে বলা হয় ক্রস ব্রাউজার সাপোর্ট। ঠিক আছে, ক্রস ব্রাউজার সাপোর্ট করানোর জন্য তোমাকে নেটে সুন্দর একটা ফাইল ফরম্যাট দেওয়া আছে, সেটাকে বলা হয় বয়লার টেমপ্লেট। বানানটা সম্ভবত ঠিক নাই, তারপরে ইনশাআল্লাহ আমরা দেখছি। নেটের স্পিড নাই, বুঝছো, এখানে আরেকটা প্রবলেম। আচ্ছা, দেখো কি আসে। আচ্ছা, HTML দিয়ে। আচ্ছা, দেখো লিখবা ওই যে বয়লার প্লেট টেমপ্লেট HTML মার্কআপ, বুঝতে পারছো? এরকম ভাবে লিখে সার্চ দিবা, পেয়ে যাবা। তার কত কষ্ট হবে না তোমাদের। এটাতে ক্লিক করবে, দেখবা একটা মানে বেসিক একটা ফরম্যাট দেওয়া আছে অবশ্য। মানে এটাতে কিছুই না, এটা হলো তোমার HTML একটা মার্কআপ দেওয়া আছে, যে মার্কআপটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, এবং ওটা দিয়ে তুমি যে কোনো ব্রাউজার দিয়ে যদি তুমি ওটার ভিতরে কাজ করে যদি যে কোনো ব্রাউজার দিয়ে দেখতে চাও, সব ব্রাউজারে দেখতে পাবো। বুঝতে পারছো সুবিধাটা কি? এটা মানে ক্রস ব্রাউজারের সমস্যাটা দূর করার জন্য এটা ব্যবহার করতেছি। ক্লিয়ার? আচ্ছা, সব ব্রাউজার করতে হবে। তাহলে এখান থেকে এই টেমপ্লেটটা এখান থেকে ডাউনলোড করে নিবা। আর তোমাদের লিঙ্কটা পাবা, এই যে টিউটোরিয়ালের লিঙ্কটা পাবা, টিউটোরিয়ালে থাকবে লিঙ্ক। এখান থেকে ডাউনলোড করে নেবা। এটা খুব ছোট্ট একটা ফাইল। আচ্ছা, এখানে দেখো অনেকগুলা ফাইল আছে, তো দেখে মাথা ঘোরানোর কিছুই নাই। আমরা প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার করি, প্রজেক্ট 1 এর ভিতরে ক্লাস 1। ভিতর আমরা এইটা রাখবো ক্লাস 1 এর ভিতরে। টোটালটা নিয়ে নিই, তারপর কি কি লাগবে একটু দেখি। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, 404 লাগবে না, এগুলো আমাদের দরকার নেই। আমাদের এখানে ইনডেক্স HTML-টা লাগবে, এগুলো আর কিছু দরকার নেই। জাস্ট ইনডেক্স HTML-টা লাগবে। এখানে CSS ফাইল লাগবে। CSS-টা কেন? এই দেখো এটার ভিতরে দুইটা ফাইল আছে, একটা হলো মেইন CSS, এটার মধ্যে কিছু কোড আছে যে কোডগুলো দিয়ে ওই ব্রাউজারকে সাপোর্ট করাচ্ছে, আর কিছু অটো কাজ করছে। বুঝতে পারছো? যেরকম এই ইম্পর্টেন্ট দিছে, দেখো এগুলো ব্যাকগ্রাউন্ড কিছু কালার দিয়ে দিছে, ট্রান্সপারেন্ট, অনেক সুন্দর। মানে এইগুলা ডিফল্ট কিছু কোড থাকবে, এগুলো তোমার ধরার দরকার নেই। ঠিক আছে, এগুলো হলো ওটারই কাট। আর নরমাল মডার্নাইজারটার কাজ আছে, ওটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি। আর এই ডক টাইপ লাগবে না। তা একটা জেএস ফাইল নিচ্ছি, জেএস বলতে jQuery। jQuery কি, jQuery নিয়ে তোমাদের আরো ক্লাস নিব আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওটা পরে বুঝাবো। আর ইমেজ বলতে এখানে পিকচার। এখন আমি বলি, দেখো এই ইনডেক্স HTML নামে একটা ফাইল আমরা নেই। এখন দেখো এটাতে কি আছে, কিছু বুঝতে পারছো কেউ? দেখো এটা আচ্ছা, এটা লাগবে না, গুগল অ্যানালিটিক লাগবে। আমি একটা বয়লার টেমপ্লেট কি করছি,
একটা বয়লার টেমপ্লেটটা এখানে আইনা জাস্ট খালি ওটা দিয়ে ওইটা এখান থেকে এটা নিলাম, এটা থেকে যেগুলো মনে করো আমার ইন্ডেক্স এইচটিএমএল একটা ফাইল আমরা আগে তৈরি করতাম না, এটা তৈরি করলাম, এটা তাদের এইটা ইউজ করলাম, ঠিক আছে। আর তাদের এই যে সিএসএস ফোল্ডারটা ইউজ করলাম, এটার ভিতরে যা আছে ওটা থাক, কিন্তু আমরা কাজ করব আমাদের মতো, ঠিক আছে। এটা একবার ডাউনলোড করে ফেললে কি আর করা লাগবে না, প্রত্যেকবার এটা দিয়ে শুরু করব। এবং একবার ডাউনলোড করে আমরা যখন এই যে ফরম্যাট করে লিখছি এটা এখন রেখে দিব, ঠিক আছে। এটা রেখে দিয়ে এটা দিয়ে কাজ করব। হ্যাঁ 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 কাজ করব। এখন আমরা যাচ্ছি, আমরা কোন কাজটা করব, এই টিউটোরিয়াল আছে না, এটার ভিতরে আছে, এটা এই কাজটা করতে যাচ্ছে না, এটাকে এখানে নিয়ে আসি। এখন ধরো আমি হালকা কিছু এখানে, এখন দেখো কোন জায়গায় কাজটা করবা এটা তো জানা দরকার না, এখান থেকে শুরু করতে হবে। আগের এগুলো যা আছে এগুলো থাক, দেখো এগুলো দিয়ে ক্রস ব্রাউজার সাপোর্ট দিছে, দেখো ইফ আইটি ইন্টারনেট এক্সপ্লোরার 7 কে সাপোর্ট দেওয়ার জন্য এই কোডটা ব্যবহার করছে। এই কোডটা কি আমরা জানতাম? সে অটো দিয়ে দিছে, এজন্য তারা আমার এই ক্রস ব্রাউজার সাপোর্ট নিয়ে কোনো চিন্তাই করা লাগছে না, করা লাগছে আর করা লাগছে না। দেখো আর আরেকটা কথা হলো, একটা সাইট যদি আরেকটা সাইটের সাথে লিংক করাইবে কিভাবে, মনে করো একটা সাইটের সাথে স্টাইল সিএসএস তো লিংক করাতে হবে, একটা হলো এইচটিএমএল আর একটা হলো স্টাইল, দুইটা আলাদা রেখা যদি কাজ করি এদের কাজ করবে? যদি এদের সাথে কোনো লিংক না থাকে কাজ করবে? এখন এদের মধ্যে একটা লিংক করতে হবে। তখন এখন আমি কি করব, এখানে একটা স্টাইল সিএসএস নামে সিএসএস তৈরি করব, বুঝতে পারছো? style style ডট সিএসএস স্টাইল সিএসএস নামে একটা তৈরি করলাম। স্টাইল মানে আমরা যত স্টাইল করি এটাতে করব, বুঝতে পারছো? আচ্ছা এখন আপাতত আমরা কাজ শুরু করতে পারি। তাহলে একটু কোডগুলো বোঝার দরকার আছে, তোমাদের বুঝাই দিব। আচ্ছা আচ্ছা দেখো এইগুলো, এটা কিছুই না। দেখো ইন্টারনেট এক্সপ্লোরার যে সবচেয়ে ভেজাল্লা ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে সবচেয়ে তেরা, মানে সে অনেক কিছুতে সমস্যা করে। এইগুলা সাপোর্ট করানোর জন্য এই সাপোর্টগুলো দিতে হয়। দেখো এটার সাপোর্ট দিতে হবে, এটার সাপোর্ট দিতে হবে, বুঝতে পারছো? আর এটা যে করে এটাকে কল করতে দিতে অবশ্যই HTTP দিতে হবে, ঠিক আছে, HTTP দিতে হবে। কারণ এটা দেখো, এটা নরমালি এই যে করে এটা কোথা থেকে লোড হবে, সিডিএন থেকে। সিডিএন মিন্স হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কোনো কিছু যদি সার্ভার থেকে লোড হয় ওটাকে বলা হয় সিডিএন, ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সরি আমি বলেছি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে এইখান থেকে সে এই নেটওয়ার্ক থেকে সে ইউজ করবে, এক কথায় এটা বুঝতে সার্ভার থেকে ইউজ করবে, ঠিক আছে। দেখো এইচটিটিপি দিয়ে আমরা ওই যে বিভিন্ন সাইট ব্রাউজ করি এরকম না, এটা হচ্ছে ওই সার্ভার থেকে আসবে। আর এটা দেখো, এটা হলো যদি সে এই যে কোয়েরিটা এখান থেকে না পায়, তাহলে আমাদের সার্ভারের এক জায়গায় ভেন্ডর নামের একটা জেএস ফোল্ডারের মধ্যে এটা রাখা আছে। ভেন্ডর জেএস ফোল্ডারের ভিতরে ভেন্ডর ফোল্ডার আছে, এই স্ল্যাশ মানে ভিতরে ঢোকা, বুঝতে পারছো? এই স্ল্যাশ জেএস নামে আমাদের একটা ফোল্ডার আছে, এখানে দেখো তো আছে, এর ভিতরে ভেন্ডর নামে একটা আছে। ভেন্ডরের ভিতরে দেখো এই জেএসটাকে আমরা এখানে কল করছি, দেখো কিভাবে কল করছে। এটা হলো জাস্ট স্ক্রিপ্ট কল করার নিয়ম এটা। আর স্ক্রিপ্টের কাজটা এখন দেখাচ্ছি না, তাহলে এটা একটু পরে তোমাদের বোঝাচ্ছি ভালো করে। আর দেখো লিঙ্ক যেটা লাগবে, আমরা একটা স্টাইল সিএসএস ফাইল করছি, কিন্তু ওটা কি লিঙ্ক করছি, এখানে লিঙ্ক করছি স্টাইল সিএসএস কে, STYLE স্টাইল। কাকে লিঙ্ক করব, সিএসএস। দেখো হয়েছে, স্টাইল কাকে লিঙ্ক করব, সিএসএস। সরি LINK লিঙ্ক করব কাকে, স্টাইল সিএসএস কে, নাকি সিএসএস কন্ট্রোল। আচ্ছা এই দেখো এটা আসছে কেন জানো, জাস্ট জেন কোডটা ইউজ করছি দেখি কিন্তু এটা আসছে, নাহলে কিন্তু এভাবে আসবে না, বুঝতে পারছো? আর কাকে স্টাইল করছি দেখো এখানে বুঝে দেই। রিয়েলটা কি বলতে পারবা? রিয়েলটা হলো আসলে এটা কি, কোন ধরনের স্টাইল শিট, কোন ধরনের স্টাইল শিট না আমরা যেটাকে লিঙ্ক করলাম ওটা হলো স্টাইল শিট। টাইপ কি টাইপের, ওটা কি টেক্সট টাইপের নাকি অন্য কিছু? এটা কি টেক্সট, এটা কি আমরা টেক্সট টাইপের লিখতেছি না ফিক্সার? ওটার মধ্যে আমরা কি স্টাইল কি
স্টাইল কি পিকচার স্টাইল হবে না টেক্সট? সবগুলো হবে টেক্সট, এই জন্য এটা হচ্ছে টেক্সট। HREF মানে কি জানো? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স বলতে এটা কার সাথে রেফারেন্স, এটা কার রেফারেন্সে আসছে, কোন জায়গায় এটা আছে, ওটা হবে। দেখো স্টাইল ডট সিএসএস নামে আমরা একটা রেফারেন্স ফাইল তৈরি করছি, ওইটা থেকে রেফারেন্স করছি। স্টাইল ডট সিএসএস কি কোনো ফোল্ডারের ভিতর রাখছি আমরা? এটা ফোল্ডারের ভিতর রাখি নাই। যদি আমরা কোনো ফোল্ডারের ভিতর ধরো সিএসএস ফোল্ডারের ভিতর রাখতাম, তাহলে আমাদের কি করতে হবে এখন? হ্যাঁ, সিএসএস স্ল্যাশ স্ল্যাশ মানে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল সিএসএসটা আছে। এখন কি আমাদের এটার ভিতরে আছে? একবারে এটার সাথেই আছে না, এজন্য আর এখানে কোনো দেয়া লাগবে না। বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, মিডিয়া। মিডিয়া বলতে আমরা যদি এখানে অডিও দেই, শুধু অডিওতে সাপোর্ট করবে, ভিডিও দিলে ভিডিওতে, আর যদি অলে দেই সবগুলোতে সাপোর্ট করবে। ক্লিয়ার? বুঝতে পারছো এগুলা? আচ্ছা, যদি বুঝতে থাকো তাহলে আমরা এই যে কোডিং করব কোথায়? আমরা সবসময় কোডিং করি বডির ভিতরে। বুঝতে পারছো? এখন আমরা বডির ভিতরে এই যে এই জায়গা থেকে আমরা কোডিং শুরু করব। আর অন্য কোড যেগুলো আছে সেগুলো থাক, ওগুলো আমাদের ধারা দরকার নাই, ওগুলো সব ইম্পর্টেন্ট কোড। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এখান থেকে শুরু করি। এখন কিভাবে শুরু করতে হবে? ডিপ। ডিপ মানে কি? ডিপ মানে ডিভিশন, আর ডিভিশন মানে ভাগ করা। ঠিক আছে, আমরা প্রথম এই যে একটা সাইট দেখছি, এটাকে অনেকগুলো ভাগে বিভক্ত আছে, একটু খেয়াল করো, এটাকে অনেকগুলো ভাগে বিভক্ত আছে। এটা একটা ভাগ, এটা এখানে স্লাইডার হবে, এটা একটা ভাগ, ঠিক না? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাগ। বুঝতে পারছো? তাইলে আমরা যেটা করব এখন, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগকে আগে ভাগ করে নিব। ভাগ করার পরে কোন ভাগের কালার কি হবে ওটার স্টাইল আমরা দিব। ঠিক আছে, আগে কয়টা অংশ আছে একটু দেখে নাও। কয়টা অংশ আছে? ফুটার একটা, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, পাঁচটা অংশ, ছয়টা অংশ, এটা একটা, সাতটা অংশ, আটটা অংশ, নয়টা অংশ। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা ভাগ হবে? 9টা। তাহলে ডিপ প্রথমে এরিয়া। এরিয়া বলতে মনে করো এই যে প্রত্যেকটা এক একটা এরিয়ার মধ্যে আছে, এরিয়া জুড়ে আছে। যেরকম এটা যেরকম হেডার এরিয়া, মাথার উপরে আছে হেডার এরিয়া, তারপরে এখানে একটা স্লাইডার হবে, এটা হলো স্লাইডার এরিয়া। তারপরে ধরো এটা হলো তোমার সার্ভিস এরিয়া, এরকম ভাবে এরিয়া হবে। ঠিক আছে, তাহলে এই এরিয়ার জন্য আমরা এখানে কয়টা এরিয়া করব? কয়টা এরিয়া? 9টা এরিয়া হবে। ঠিক আছে, তাহলে শর্টকাটে যদি লিখতে চাও তাহলে তুমি লিখতে পারবা AREA, এরিয়া ইনটু মানে গুণন কয়টা? সহজে লিখে ফেলছি না? অনেক সহজ। দেখো এখন এরিয়ার যদি আমি এরিয়া হয়, এখানে হেডার দিয়ে দেবো, HERDER, কি হলো? হেডার এরিয়া। এখন হেডার এরিয়ার ভিতরে হবে হেডার, তারপরে কি আছে? SLIDER, স্লাইডার এরিয়া, ঠিক না? তারপরে কি আছে? তারপরে ধরো সার্ভিস এরিয়া, SERVIC, সার্ভিস এরিয়া। তারপরে কি আছে? এটা দেখো, সার্ভিস পরে হলো এটা প্রোমো টেস্টিমোনিয়াল, প্রোমো টেস্টিমোনিয়াল, ঠিক না? তারপরে আছে ধরো এটাকে বলে, এটা কি এটা ধরতে পারো? এটাকে ধরতে পারো ক্লায়েন্ট এরিয়া। বুঝতে পারো? ধরতে পারো ক্লায়েন্টস এরিয়া। তারপর হলো FWT, ফুটার, TOP মানে ফুটার টপ, ফুটারের উপরের এরিয়া। ঠিক আছে, আর এটা হলো ফুটার, FWT আর ফুটার এরিয়া। এই হলো। আচ্ছা, এটা আপাতত আমরা একটু ব্যান্ড করে রাখবো, এটা দিয়ে কাজ শুরু, যদি পরে এরিয়া লাগে আমরা দিয়ে নিব। বুঝতে পারছো? এই আপাতত এই এরিয়াগুলোর ভিতরে আমরা কাজ করতে হবে। এখন এই এরিয়াগুলোর ভিতরে কি কাজ করব? এরিয়া হলো টোটাল জায়গাটা জুড়ে, কিন্তু একটা ওয়েবসাইট কি পুরো জায়গা জুড়ে হয় না, তার একটা নির্দিষ্ট উইডথ থাকতে হবে, একটা নির্দিষ্ট উইডথ থাকতে হবে। তো আগে মনে করো অনেকে ধরতো যে স্ট্যান্ডার্ড উইডথ হলো 960 পিক্সেল। ঠিক আছে, এখন দেখা গেছে 960 পিক্সেল আছে, 1170 পিক্সেল আছে, কেউ 1100 পিক্সেল আছে, কেউ আবার 600 পিক্সেলেরও করে, কেউ আবার 800 পিক্সেলেরও করে। তাহলে স্ট্যান্ডার্ড উইডথ আমরা আপাতত 960 পিক্সেলকেই ধরে নেই, কিন্তু আমরা এই সাইডটা করব 1000 উইডথ দিয়ে, মানে
1000 মানে সবচেয়ে বেশি ওয়েবসাইটগুলো হয় 1000 1070 বা 1170 এরকম পিক্সেল উইডথ হয়। তাহলে আপাতত এটা যেটা করবা এটা হলো আমরা উইডথ দিব 1000, ঠিক আছে। তাইলে আমাদের উইডথটা দিয়ে দিতে হবে। এটা হলো এরিয়া, এরিয়ার ভিতরে উইডথকে ভাগ করতে গেলে আরেকটা ডিপ নিতে হবে, মানে এই ডিপটা হলো আমার উইডথটাকে ভাগ করার জন্য। মানে এটা তো টোটাল এরিয়া, এরিয়ার ভিতরে আমার আমি চাচ্ছি এতটুকু, টোটালটা এরিয়া আমার এতটুকু জায়গার দরকার, তাহলে এতটুকুর জন্য আরেকটা ডিপ ডিআইবি ডট, এটাকে ধরো CUSTOM কাস্টম AREA, এটা কাস্টম এরিয়া। কাস্টম বলতে ওটা তো এদের মাপ অনুসারে এরা যতটুকু নিক, কিন্তু এই কাস্টম মানে আমি যেটা চেঞ্জ করবো যে এরিয়াটা, এটা হলো কাস্টম এরিয়া। এটা কি এই কাস্টম এরিয়াটা কি সবগুলাতে লাগবে না? কেন লাগবে? সবগুলাতে একরকম উইড হবে, একটাতে 1100 দিলে আরেকটা 1200 দিলে এটা কি একরকম দেখাবে? দেখো কি করি, আনসার করে দিব, প্রশ্নটা রাখো। যেটা না বুঝবা একটু ওয়েট করবা, আনসারটা পরে দিব, হ্যাঁ? কারণ কারণ টিউটোরিয়ালের এবারে এমবি বাইরে যাচ্ছে এমনিতেই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন হলো এটা দিছি তোমার কিসের জন্য? কাস্টম উইডথের জন্য। এখন দেখো এটাতে যদি এইটাকে যদি আমি স্টাইল দেই 1100 পিক্সেল, তাহলে কি সবগুলো 1100 পিক্সেল পাবে? হ্যাঁ পাবে। তোমরা সবাই শিওর পাবে? পাবে, কারণ এগুলো সবচেয়ে আর একরকম, বুঝো নাই? বুঝতে পারছো? সবচেয়ে আর একরকম, তাইলে সবচেয়ে আর যেতে একরকম, তাইলে তো মনে করো পাওয়ারই কথা, পাবে সবগুলো স্টাইল পাবে। আজকে কি আরো দেখাবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে আচ্ছা 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 হেডার বলতে এখন মনে করো হেডারে আমরা একটু দেখে আসি কি কি আছে। দেখো এখানে কি আছে, হেডার দুইটা অংশ আছে, একটা হলো তোমার লগো আর একটা হলো মেইন মেনু। তাহলে এটার ভিতরে আমরা দুইটা অংশ নিব, একটা হলো দুইটা ডিপ করতে হবে, দুইটা ভাগ করে নিতে হবে না, তার দুইটা ডিপ ডিআইবি ডট হ্যালো জিও লগো, লগো করো, কন্ট্রোল ডি দিলে ডাবল হয়ে যাবে, মনে রেখো, হ্যাঁ? কন্ট্রোল ডি দিলে ডাবল হবে। এটা হচ্ছে এম এন এন মেন মেনু। আচ্ছা, তাহলে এখন লগোর মধ্যে একটা হয়তোবা এরা কি দিছে আমরা একটু দেখে আসি। এটা কি পিকচার নাকি ইয়ে লেখা? লেখা না পিকচার বুঝবা কিভাবে? এখানে ক্লিক করবা, এটাতে যদি ক্লিক করো, যদি মনে করো লেখা হয় তাহলে এটাকে সিলেক্ট করা যাবে, যদি লেখা না হয় করা যাবে না। তাহলে বোঝা গেছে এটা লেখা না মনে হয়। হ্যাঁ, আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু পিকচার, লেখা না, বুঝতে পারছো? দেখো টোটালটাই হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা পিকচার হিসেবে নিতে পারি। এটা কি করতে হবে জানো? এটাকে তাহলে এই লেয়ারটা আলাদা আছে না সবটার চেয়ে, তাহলে এই লেয়ারটাকে আমরা নিব। কিভাবে নিব? এই যে অল্টা চাপ দিয়ে ধরবো, ধরে এখানে কোনটা, এটা হলো এই লেয়ারের, ঠিক না? অল্টা চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করবো, দেখো সব লেয়ার চলে গেছে, এই লেয়ার বাকি আছে, ঠিক না? এই জন্য এখানে যাবা ইমেজ ট্রিমে যাবা, দেখবা এটার যতটুকু জায়গা অতটুকু জায়গা নিয়ে আসছে, দেখছো? এখন এটা সেভ করবা, সেভ ফর ওয়েবে যাবা, আমরা ওয়েবসাইটের জন্য করছি না, সেভ ওয়ে যাবা। দেখো এটার নিচেরটা হলো এখানে দিতে হবে জেপিজি ফরম্যাট আছে না, এটা দিতে হবে পিএনজি 24 লেয়ার। কারণ এই দেখো এখন কিন্তু 24 লেয়ার দিবা, আর এটা ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ডটা যেন ট্রান্সপারেন্সি হয়, মানে ট্রান্সপারেন্ট, মানে এটার নিচে তুমি যেই কালার দাও ওই কালারটা দেখা যাবে লেখা বাদ দিয়া, এটা বলে ট্রান্সপারেন্ট। তোমরা ফটোশপের কাজ বেসিক জানো তো না? আচ্ছা, তোমাদের জন্য আমি ইনশাল্লাহ ফটোশপের আলাদা একটা ক্লাস নিব, এটা হলো এক্সট্রা তোমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা, এই জন্য আমরা আমাদের যেই প্রজেক্ট 1, এই প্রজেক্ট 1 এর ক্লাস 1 HTML এর ভিতরে যে IMG আছে, এখানে আমরা কি নামে সেভ করব? লগো, LOGO, ঠিক আছে? লগো নামে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আবার ফিরে যাব কিভাবে? এই যে দেখো এখানে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে প্রথমটাতে চলে যাব। ক্লিয়ার? দেখছো কিভাবে নিছি? আচ্ছা, এখানে এই লেখাগুলো, এইগুলো লেখা,
এগুলো লেখা, এবং লেখা যদি নাও হয় তাহলে তোমার লেখা সিস্টেম দিতে হবে। সবগুলো কিন্তু লেখা, দেখছো? এখন কপি করে নিতে পারবে। বুঝলা কিভাবে সবগুলো লেখা? দেখো এখানে ক্লিক করার পরে কি মানে ফরম্যাট কি সবকিছু দিয়ে দিছে। এখন দেখো এগুলা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারতেছো। ওটা কি সিলেক্ট করতে পারবা? ওটা সিলেক্ট করতে পারবা না, তাহলে আমি সিলেক্ট করি কন্ট্রোল সি। আচ্ছা, এখন ওটাকে দেখো, এটাকে লগো যদি হয় লগো, তাহলে একটা ইমেজকে যদি কল করতে হয় এভাবে কল করতে হবে, আই এম জি ইমেজ, ইমেজ আই এম জি কন্ট্রোল ই দিলে চলে আসবে। এসআরসি মানে কি জানো? সোর্স। এলটি মানে অল্টারনেটিভ। যদি এই সোর্স না পায় তাহলে অল্টারনেটিভ কি দেখাবে? আমি চাই লেখা আসুক অল্টারনেটিভ লগো, এলও জিও, লগো আসবে। যদি পিকচার না পায়, আই এম জি নামে একটা ফোল্ডারের ভিতরে আমরা কি ফোল্ডার লাগছি? এলও জিও, লগো ডট পিএনজি, পিএনজি পিএনজি ফরম্যাটে কিন্তু সেভ করছি, বুঝতে পারছো? ওই যে পিএনজি 24 দিয়ে আসলাম। এখন আমরা দেখাই আসলে কি এটা ব্রাউজারে দেখায় না আমাদের সাথে দুষ্টামি করে দেখে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এই লেখাটা না দেখাইতো, এটা আমি একটা ভুল লোকেশন দিতাম, তাহলে কি দেখায় আগে দেখাতাম। মনে করো লোকেশন তো এখন ভুল আছে, ঠিক না? এখন কি দেখায় দেখো, কি দেখাইছে? লগো দেখাইছে অল্টারনেটিভ। মানে যদি আমার ওইটা না দেখায় তাহলে দেখাবে কি? গুড। এখন বুঝতে পারছো এটা অল্টারনেটিভের কাজ কি? আচ্ছা, তা অল্টারনেটিভ একটা কিছু দিয়ে রাখবা, যদি কোনো সময় লোগো লোড না হয়, লোগো লোড হওয়ার আগ পর্যন্ত লোগো দেখাবে। তো তাইলে মনে করো একজন যারা ভিজিট করবে তারা বুঝবে যে এই জায়গাটার মধ্যে লোগো আসতেছে, ঠিক না? এরকম বুঝবে। এটা দিলাম লোগো। তাহলে মেইন মেনুটাকে যদি স্টাইল করতে চাও বা মেইন মেনুর যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে লিস্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, বুঝতে পারছো? সেটা কি লিস্ট? মানে প্রথমে অর্ডার লিস্ট, তারপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে প্রথমত তোমরা আপাতত কম্পিউটারে সেটআপ দিয়ে এটা করো। তোমরা আমি জানি গুলায় ফেলবার সমস্যা হবে, ঠিক আছে? এটা করো, এটা করার পরে এটা পারফেক্টলি করো, আমি এরপরে দেখাবো, এবং এটার জন্য খুব ভালো প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে?